প্রতিনিধিদের আমি ধন্যবাদ জানাচ্ছি। এখানে আপনারা উপস্থিত হয়েছেন। আমার আরেকটি দলীয় প্রেস কনফারেন্স ছিল, যার জন্য শুরু হতে মিনিট 15-20 দেরি হলো, তার জন্য দুঃখিত। পরীক্ষা যথাসময়ে শুরু হয় এবং আজ 29শে ফেব্রুয়ারি এই পরীক্ষা শেষ হলো। এইভাবে সামগ্রিকভাবে সমস্ত বিষয় পরীক্ষা অত্যন্ত সুষ্ঠু, নির্বিঘ্নে এবং খুবই সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। এখানে আমার সঙ্গেই সাংবাদিক বৈঠকে উপস্থিত হয়েছেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি শ্রী চিরঞ্জীব ভট্টাচার্য। আমি এই পরীক্ষা খুব সুষ্ঠু এবং সফলভাবে নেওয়ার জন্যে মাননীয় মুখ্যমন্ত্রীর তরফ থেকে আমি শিক্ষা সংসদকে এবং রাজ্য প্রশাসনকে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল 7,90,221 সামান্য বেশি। মোট পরীক্ষা কেন্দ্রের সংখ্যা ছিল 827টা। এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়েছে মোট গোটা রাজ্যে 6,791টা স্কুলে। CWSN অর্থাৎ বিশেষ চাহিদা সম্পন্ন পরীক্ষার্থী, তাদের জন্য কিছুটা অতিরিক্ত সময় দেওয়া হয়েছিল। তাদের সংখ্যা ছিল 247 জন। সংসদ এবং প্রশাসনের সহযোগিতায় এমনকি 6 জন সদ্য মা হয়েছেন এরকম 6 জন পরীক্ষা দিয়েছেন সংসদের সাহায্যে, তার জন্য আমি ধন্যবাদ জানাবো। এবছর যেটা একটা খুব উল্লেখযোগ্য ব্যাপার, সেটা হচ্ছে যে 23টা জেলার মধ্যে 23টি জেলাতেই সবকটা জেলায় ছাত্র থেকে ছাত্রীর সংখ্যা বেশি ছিল। সেই সংখ্যাটা হচ্ছে সব মিলিয়ে সমস্ত রাজ্যে 1,03,017 জন ছাত্রীর সংখ্যা বেশি ছাত্রদের থেকে। 1,03,017 জন, অর্থাৎ যেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলার মেয়েদের জন্য চালু করা সব ঐতিহাসিক যে প্রকল্পগুলো, যেমন কন্যাশ্রী, এই সব সাফল্য এই তথ্য এটা প্রমাণ করে। বাংলার মেয়েদের সশক্তিকরণ, এটা যে আর কেবলমাত্র একটা মুখের স্লোগানই নেই, এটা যে বাস্তবে মাটিতে পড়ে এটা যে ফলপ্রসূ হয়ে উঠছে এই তথ্য সেটাও প্রমাণ করে। পরীক্ষার্থীরা যাতে মোবাইল ফোন বা স্মার্ট ওয়াচ নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে না পারে, সেই জন্য সেন্সিটিভ ভেন্যু, সংবেদনশীল কেন্দ্র, আরও বেশ কিছু পরীক্ষা কেন্দ্রে আমরা মেটাল ডিটেক্টর এবং রেডিও ফ্রিকোয়েন্সি ডিটেক্টর, প্রশাসন পরীক্ষা হল থেকে ধরা পড়া প্রত্যেকটি মোবাইলের তথ্য বিশ্লেষণ করে প্রত্যেক ক্ষেত্রে পদক্ষেপ নিচ্ছে। যেহেতু বিষয়টার সঙ্গে ক্লাস 12-এর ছেলে মেয়েদের এরা যুক্ত আছেন এবং এদের ভবিষ্যৎ, ওদের একাডেমিক ভবিষ্যতে জড়িয়ে, ফলে এটা খুব সাবধানে এবং সংবেদনশীলতার সঙ্গে এই বিষয়ে প্রশাসন তদন্ত চালাচ্ছে। দোষীদের চিহ্নিত করতে গিয়ে যাতে কোনোভাবেই যেন একটা ভুলও, একটা হিউম্যান এররও যাতে না হয়, সেটা বিশেষভাবে খেয়াল রাখা হচ্ছে। কারণ এর সঙ্গে আমি বলেছি যে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ জড়িত আছে। পরীক্ষার আগে এবং পরীক্ষার মধ্যেও বেশ কিছু অসাধু চক্র সোশ্যাল মিডিয়ায় ভুয়ো প্রশ্নপত্র ছড়িয়ে দিয়েছিল, যাতে পরীক্ষার্থীদের বিভ্রান্ত করা যায়, সরকারকে কালিমালিপ্ত করা যায়, নানা রকম প্রয়াস তারা চালিয়েছিল। কিন্তু এবং একই সঙ্গে অভিভাবকদের বিভ্রান্ত করা যায়, কিন্তু তাদের সে চেষ্টা সফল হয়নি, সেটা এখন স্পষ্ট হয়ে গেছে। সংসদ এবং সরকার এ ব্যাপারে যথোপযুক্ত খুব দ্রুত ব্যবস্থা নিয়েছে। বিধাননগর সাইবার ক্রাইম ইতিমধ্যে এই ধরনের ভুয়ো প্রশ্নপত্র ছড়িয়ে দেওয়ার যে চক্রগুলো করছে, তাদের একজন ঠান্ডাকে ইতিমধ্যে অ্যারেস্ট করেছে, গ্রেফতার করেছে। এছাড়া আর বলার মতো তথ্য হচ্ছে এই যে মোট 4 জন পরীক্ষার্থী পরীক্ষা দিতে দিতে অসুস্থ হয়ে বা অন্য কোনো কারণ অ্যাক্সিডেন্টে পরীক্ষা দিয়ে ফেরার সময় বা ইত্যাদি 4 জন মারা গেছেন। 2 জন মুর্শিদাবাদ জেলায়, 1 জন আলিপুরদুয়ার জেলায় এবং 1 জন পূর্ব বর্ধমান জেলায়। আমরা এই কিশোর কিশোরীদের অকাল প্রয়াণে আমার খুব খারাপ লাগছে। আমরা মর্মাহত। আমি আপনাদের মাধ্যমে
এইসব ছেলে মেয়েদের সন্তস্ত যারা পরিবার পরিজন আছেন, আমি তাদের সবাইকে দুঃখ বেদনা এবং সহমর্মিতা ও সমবেদনায় জানাচ্ছি। মোটিভটা অনেক রকম হতে পারে, সরকারের বদনাম করা, পর্ষদকে গালিমালিপ্ত করা এবং পরীক্ষাটা বানচাল করা নানা রকমভাবে। নুইসেন্স ভ্যালু, অ্যাকচুয়ালি নুইসেন্স ভ্যালু এগুলোর যে সবার যে খুব যে উদ্দেশ্য আছে, সবার কারো কারো নিশ্চয়ই উদ্দেশ্য আছে, আবার কেউ কেউ আমি মজা দেখলো আছে এরকম সোশ্যাল নেটওয়ার্ক সাইট, তাতে ছড়িয়ে দিলাম। তারা ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়েও তাদের কোনো ভাবনা নেই, অভিভাবকদের দুশ্চিন্তা নিয়েও তাদের কিছু যায় আসে না, তারা এটা এমনি একটা মজা নিচ্ছে আর কি এখন। আর আপনারা তো প্রত্যেকদিন এটা বেশ কিছু স্কুলে, এখনই নামগুলো বলছি না, যেমন পশ্চিম মেদিনীপুরে একটি স্কুল আছে, মালদার একটি স্কুল আছে, দিনাজপুরে স্কুল আছে, উত্তর দিনাজপুরে আছে, তো এগুলো কিছু কিছু জায়গাতে, আর আরেকটি হচ্ছে জলপাইগুড়িতে। তো এইসব জায়গাতে তারা স্পেসিফিক্যালি কিন্তু মোবাইল এন্ট্রি কিছুটা অ্যালাউ করেছে তারা। তো সেগুলো আমরা দেখছি, তাদেরকে চিহ্নিতকরণ করা হচ্ছে, প্রপার যে ডিসিপ্লিনারি প্রসেস আছে, শোকজ করা বা ইত্যাদি যেগুলো মানে যা পদ্ধতিগত আছে সেই পদ্ধতি অনুযায়ী আমরা না, এটা কি তারা কিছু বলেছে? প্রায় অন্তত 4টে স্কুল তো বললাম। এরা কি কিছু বলেছে যে এই যে মোবাইল এন্ট্রি তারা মানে ইচ্ছাকৃত করছে? ইচ্ছাকৃত মানে আমরা আমাদের যারা টিম রয়েছে, আমাদের তো একটা টোটাল নেটওয়ার্ক রয়েছে, ডিস্ট্রিক্ট অ্যাডভাইসারি কমিটি রয়েছে, কাউন্সিল নমিনি রয়েছে, তারা তো প্রত্যেক জায়গায় ভিজিট করছেন এবং আমি তাদের কাছ থেকে ডেইলি ভিত্তিতে প্রত্যেক ডিস্ট্রিক্ট থেকে আমরা রিপোর্ট পাচ্ছি। সেই রিপোর্টের ভিত্তিতে আমরা তাদেরকে আইডেন্টিফাই করেছি এবং কালকেও একটি পশ্চিম মেদিনীপুরের স্কুলের সাথে কথাও হয়েছে, তাদের যিনি সেন্টার সেক্রেটারি স্কুলের যিনি হেড অফ দ্য ইনস্টিটিউশন তার সাথে কথাও হয়েছে। তিনি আনকন্ডিশনাল অ্যাপোলজি চেয়ে একটি চিঠিও দিয়েছেন আমার কাছে, কিন্তু শুধু তো আনকন্ডিশনাল অ্যাপোলজি চাইলে হয় না, ঘটনাটা অত্যন্তই কিন্তু আপত্তিকর। আপনাদের তো প্রপার ফ্রিস্কিং এর ফ্যাসিলিটি সব জায়গায় নেই, তাহলে অ্যালাউ করছে বা এই কথাটা আসছে? ফ্রিস্কিং, দেখুন ফ্রিস্কিং মানে এটা তো ফিজিক্যাল ফ্রিস্কিং বা সব জায়গায় যে মেটাল ডিটেক্টর দিয়ে চেক হচ্ছে তা তো নয়। এয়ারপোর্টে যেটা যেভাবে চেকিং হয় সেটা কিন্তু জেনারেলি এখানে তো হয় না, সেটা মানে সবসময় বডি কন্ট্যাক্ট করে বডি টাচ করে যেটা ফ্রিস্কিং, সেটা তো এখানে হয় না। কিন্তু সবসময় কিন্তু টিচার এবং সংশ্লিষ্ট যারা নন টিচিং স্টাফ আছেন তারা কিন্তু তাদেরকে সেই চেকিংটা করে, যার জন্য ফ্রিস্কিং ওয়ার্ডটা আমরা ইউজ করি না, এটাকে হচ্ছে বলা হয় চেকিং। এন্ট্রি গেটে কিন্তু চেকিং করা হয়েছে এবং এবার প্রত্যেকটি এন্ট্রি গেটেই কিন্তু সিসিটিভি ক্যামেরা ছিল। তা সত্ত্বেও দেখা গেছে যে কিছু সংখ্যক স্টুডেন্ট তারা মোবাইল নিয়ে ক্লাসরুমে ঢুকে যাচ্ছে এবং ডিউরিং দ্য এক্সাম তারা মোবাইলটা ইউজ করার চেষ্টা করছে। তো সেটা চেষ্টা করছে সেই অবস্থায় কিন্তু আমাদের ইনভিজিলেটররা যথেষ্ট তৎপর ছিলেন, কারণ ইনভিজিলেটরদের কাছে কিন্তু প্রপার মেসেজ দেওয়া হয়েছিল যে মোবাইল বা স্মার্টফোন কোনোভাবেই অ্যালাউড নয়। তারা তাদেরকে ধরেছেন এবং আমরা এবার এক্সাম্পলারি পানিশমেন্ট রেখেছিলাম যে মোবাইল সহ যদি কেউ ধরা পড়ে, শুধু সেদিনের পরীক্ষাই নয়, গোটা এইচএসে যতগুলো সাবজেক্ট থাকবে সবকটাই কিন্তু ক্যান্সেল হয়ে যাচ্ছে, মানে তার এইচএস এক্সাম 2024 তার কিন্তু ক্যান্ডিডেটটাই কিন্তু ক্যান্সেল। 41 জনের মধ্যে ছাত্রী হচ্ছে 25, ছাত্র 16, মেয়েরা একটু এগিয়ে আছে। এটার কারণটা হচ্ছে তো খুব পরিষ্কার, সেটা ফ্রিস্কিং বা চেকিং করাটা খুব ডিফিকাল্ট। বলছি চিরঞ্জীব বাবু, আপনারা তো বলেছিলেন যে কলকাতাতে কোনো সেনসিটিভ ভেন্যু নেই, কিন্তু দেখা গেল যে কলকাতাতে বেশ কয়েকটা ধরা পড়েছে। এইরকম হয়তো আগে আমরা অতটা জানতে পারতাম না, সেটাও একটা হতে পারে। তো কলকাতার ক্ষেত্রে তো এত নজরদারি থাকে, তারপরে কলকাতার একটি খুব নামকরা স্কুলের একজন ছাত্রী ধরা পড়েছে, আমি নাম উল্লেখ করছি না, একটি নামকরা স্কুলের ছাত্রী একটি নামকরা স্কুলে গিয়ে পরীক্ষা দিচ্ছিল, সে অবস্থাতেও ধরা পড়েছে। ঘটনাটা দুর্ভাগ্যজনক, এটা হওয়া উচিত হয়। শুধু সেটা নয়, আমাদের কাছে কলকাতা থেকে অন্ততপক্ষে 8টা, খুব ভুল না করলে কাউন্ট 8টা ধরা পড়েছে এবারে পুরো উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে। সেই সংখ্যাটাও যদি পুরো সার্বিক বিচারে ধরা যায় অনেকটাই এগিয়ে, অনেক জেলাকে পিছনে ফেলে দিয়েছে। এটা নিয়ে কলকাতায় চেকিংটা আরো বেশি হয়েছে, ঠিকঠাক মতো চেকিং হয়েছে, এবং কলকাতার স্টুডেন্টরা আরেকটু ডেসপারেট হোক যে তারা জাস্ট হচ্ছে সমস্ত চেকিং। আমার মনে হয় যে এই যে একটা অপরাধের ক্ষেত্রে আপনারা কলকাতাকে একটা ধোয়া তুলসী পাতা রাখতে চাইছেন এবং বাকি জেলাগুলোকে একটু দাগিয়ে দিতে চাইছেন, এটা ঠিক না। অপরাধের প্রবণতা সব জায়গাতেই রয়েছে। কলকাতায় চেকিং অনেক বেশি হয়। তারপরে 18 বা 19 তারিখ অনওয়ার্ডস, তারপরে আর খুব একটা এই চক্র না, একদমই সত্যি। এটা কিভাবে মানে সম্ভব হলো? মানে যদি চক্র থেকে থাকে তাহলে তো তারা একটা ট্রাই করবে না, তারা তো, কারণ তারা অলরেডি 20 তারিখে কিন্তু অ্যারেস্টেড
18 তারিখে আমরা এফআইআর লঞ্চ করেছিলাম, তার ভিত্তিতে 20 তারিখ 20 তারিখ অ্যারেস্ট হয়ে গেছে। তারপর কিন্তু এই চক্র আর কোনো রকম সক্রিয় হয়নি। কোনো ওই ভুয়ো প্রশ্নপত্র যে বাজারে ছাড়া এবং তার মাধ্যমে টাকা ইনকাম করা, সব থেকে গুরুত্বপূর্ণ ছিল তারা কিছু ভুয়ো প্রশ্নপত্র বাজারে ছেড়ে স্টুডেন্টদের প্রশ্নপত্র বিলি করছিল, মানে অর্থের বিনিময়ে। এবং তারা একটা রেট করেছিল, গোটা সায়েন্স গ্রুপ হলে 6,000 টাকা, কমার্স গ্রুপ হলে 5,000 টাকা, শুধু আর্টস গ্রুপ হলে 4,000 টাকা, বা অঙ্কের প্রশ্নপত্র পর্যন্ত বাজারে ওরা ছেড়েছিল অনেক আগে। তো সেটাতেও সেই কোয়েশ্চেনের জন্য, পার কোয়েশ্চেনের জন্য একটা বেশ ভালো রেট ওরা ধার্য করেছিল। এগুলো সমস্ত তথ্য আমরা পেয়েছিলাম, সমস্ত তথ্যই আমরা পুলিশকে দিয়েছি। পুলিশ তার ভিত্তিতে ওই কিউআর কোডের ভিত্তিতেই কিন্তু অ্যারেস্ট হয়। না, এমনিতে আমাদের টোটাল বলা হয় 90 ডেজ, কিন্তু এবার আমরা যথেষ্ট তাড়াতাড়ি আশা করা যায় রেজাল্ট পার করতে পারবো, কারণ এবার মার্কস সাবমিশন প্রসেসটা গোটাটাই অনলাইন কমপ্লিটলি, যেহেতু একটা ডিজিটাল সিস্টেম আছে। তো আশা করি আমরা যথেষ্ট তাড়াতাড়ি পার করতে পারবো। সেটা আমরা রাজ্য সরকারের সাথে 3 মাসের আগেই কথা বেরোবে। বলেই আমরা সেটা দেখছি। বা মধ্যেই বেরোবে, ঠিক আছে। काफी काम अटक गए So why there are no vice chancellors? First find that. First introspect that why there are no the vice chancellor absentee, like Darjeeling Hill University. There is no vice chancellor. Why? Because we put one of the eminent academician from Hilly area. We put their name from our government side, but his name was not accepted by Honorable Chancellor, and he didn't put any alternative name for particular this university and other universities. So there is no name, and there are a lot of cacophony, lot of anarchy is going on. So this is, I think, the ploy by central government that they are doing such and such thing. Already I have mentioned it in my lot of press conferences. So I won't repeat that, but I am stick in my position. বলছি, আপনি তো সংস্কৃত ইউনিভার্সিটির যে মানে যে শুভেচ্ছা বার্তা, ওখানে আপনি তো ওই জায়গাটা মেনশন করেছিলেন যে এই প্রবলেম সলভ করার জন্য স্টেট গভর্নমেন্ট চেষ্টা করছে এবং খুব এখন এটা দেখুন সুপ্রিম কোর্টে তো বিচারাধীন হয়ে আছে। তো আমরা বলছি যে মহামান্য আদালত বারবার এটা তারিখ পিছুচ্ছে। আমরা আশা করছি যে এটা তারিখ না পিছিয়ে আবার একটা স্পষ্ট সিদ্ধান্ত নেবেন, যে এমনও সিদ্ধান্ত যদি নেন যে পুরোটাই আচার্য করবেন, তা সেই সিদ্ধান্তই নিন। কিন্তু এই যে বারবার পিছিয়ে যাচ্ছে তারিখটা, এটা কিন্তু সমস্ত বিশ্ববিদ্যালয়ে এক ধরনের একটা অস্থিরতা, অসহিষ্ণুতা এবং বিশ্ববিদ্যালয়গুলোর একটা নৈরাজ্য তৈরি হচ্ছে, যা কোনোভাবেই সঙ্গতভাবেই রাজভবনের পক্ষে সামলানো সম্ভব নয়। আমাদের উভয়ের একসঙ্গে কাজ করার কথা ছিল এবং সেটাই বাস্তব। ভারতীয় সংবিধানে যে কথাটা লেখা আছে, সমস্ত বিশ্ববিদ্যালয়ের রুলে যে কথাটা লেখা আছে, আইন যারা প্রণেতা ছিলেন তারা অনেক ভেবেচিন্তে বুঝে শুনেই করেছিলেন। ওই রকমভাবে কেউ যদি একতরফাভাবে কিছু চালাতে যান, তাহলে যা হতে পারে, যা প্রত্যাশিত ছিল তাই হয়েছে। কি পরিকল্পনা এবং শিক্ষকদের ব্যাপারে আমি একটা ওয়েব গ্রুপার মিটিং ডেকেছি। একটু আগে আমার তৃণমূল কংগ্রেস ভবনে একটা সাংবাদিক বৈঠক ছিল। সেখানে আমি বলেছি যে সরকার এবং দল বিষয়টা আলাদা। আমি এও বলেছি যে দলীয়তর জায়গায় বসে দলের প্রশ্নের উত্তর দেবো, ফলে বিকাশ ভবনে বসে দলীয় সংগঠনের উত্তর দেওয়া আমার ঠিক হবে না। আমি ওদের একটা বৈঠকে ডেকেছি পরের শুক্রবার, মানে কাল শুক্রবারের পরের শুক্রবার। তখন তারপর আমি আপনাদের একটা ডেকে একটা ব্রিফ করে দেবো যারা নিয়মিত আসেন ওখানে। তাহলে একটা প্রধান শিক্ষক নিয়োগের প্রক্রিয়াগুলো কবে শুরু হবে? এটা তো প্রায় 1.5 বছর হতে চলতো, এবং এসএসসি বিধিও তৈরি করেছে আপনাদের কাছে শেয়ার করা ল ডিপার্টমেন্টে কিছু ল ডিপার্টমেন্টে আছে এখনো। আমি আশা করছি ওটা তাড়াতাড়ি ছেড়ে দেবেন। মানে এটা মে মাসে 2022 মে মাসে ঘোষণা হয়েছে। ঠিক আছে। আর কালকে আপনি দপ্তরের বৈঠক করলেন, কুণাল ঘোষ এসেছিলেন নিয়োগের ব্যাপারে, কি সিদ্ধান্ত হলো? এটা হবে কবে? কিছু সিদ্ধান্ত হয়নি, এটা একটা মানে সরকারি কোনো বৈঠক না, একেবারেই ইনফর্মাল একটা বৈঠক। আমরা সরকার আশাবাদী এবং সরকার সদর্থক মনোভাব দেখাতে চাই। আইনি জট ছাড়িয়ে আমার ধারণা যে দ্রুতই আমরা এই পদক্ষেপ নিতে পারবো, কিন্তু পুরোটা একটা আইনি জট আছে, আপনারা জানেন, আইনি বাধাও আছে। আমরা যাই করবো মহামান্য আদালতের অনুমতি অনুসারেই করবো। বলছি ব্রাত্যদা, আপনি কিছুদিন পরেই হয়তো আর কয়েকদিনের মধ্যেই লোকসভা ভোট ঘোষণা হয়ে যাবে। ভোটের আগে কোনোভাবে নিয়োগ তো আর কোনোভাবে সম্ভবই না। এখন আমি এইভাবে, এটা তো আপনার বয়ান, আমি এইভাবে দিনক্ষণ ধরে দেখছি না ব্যাপারটা। আমি নির্বাচন হিসেবেও ব্যাপারটা দেখছি না। আমরা দিতে যোগ্য এবং যারা বঞ্চিত এবং যোগ্য তাদের চাকরি দিতে আমরা আগ্রহী।
তার সঙ্গে নির্বাচন বা ইত্যাদি এটা সরকারি প্রসেস, এর সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক আছে বলে আমি মনে করছি না। আর পরে এবার দেখুন আরো সতর্ক হতে হবে, যেহেতু এরা ঢুকে পড়ছে বারণ করা সত্ত্বেও কোনো ক্ষেত্রে যারা এই দেখুন 6,500 কেন্দ্র, সেখানে কোনো কেউ ইচ্ছে করে ঢুকতে দিচ্ছেন, কোনো অশিক্ষক কর্মচারী বা শিক্ষক। পর্ষদ তাদের আইডেন্টিফাই করেছে, আমি এটা নিয়ে কথা বলেছি ইতিমধ্যে, এবং সামনের বার এই সংখ্যাটা একেবারে নির্মূল করা যাবে কিনা জানি না, তবে নিশ্চয়ই কমানো যাবে। না আরো কিছু মেটাল ডিটেক্টর, আরো কিছু পরীক্ষা কেন্দ্রে কি বাড়ানোর সঙ্গে ভাবছেন, যাতে আরো ধরা যায়, দোকানটা একেবারে আটকানো যায়? না, ধরা তো সব কটা পড়েছে। না যে হ্যান্ডহেল্ড মেটাল ডিটেক্টর দিয়ে স্ক্যানিং এর ব্যাপারটা আরো বেশি করে পরীক্ষা সেটা কেন্দ্রে শুধু করার। সেন্সিটিভ ভেন্যুতে ছিল এই বছর। সেটা আপনারা বলছেন, হ্যাঁ এটা আমরা বিবেচনার মধ্যে আনা যেতে পারে। আমি পর্ষদকে বলবো যাতে বিবেচনার মধ্যে আছে, হ্যাঁ এটা করা হবে, হবে। সেই শিক্ষাকর্মীদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? সংসদ যাদের আপনি যাদের বললেন চিহ্নিত করেছে, যারা ইচ্ছে করে ঢুকিয়ে দিচ্ছে মোবাইল নিয়ে, তাদের অবশ্যই চিহ্নিত করেছে সংসদ, এবং তাদের কয়েকজনের ক্ষেত্রে ব্যবস্থাও নেওয়া হয়েছে। হয়েছে? আপনি বললেন না যে একজন যে অ্যারেস্ট করা হয়েছে, যে সোশ্যাল মিডিয়া অসাধু চক্রে পান্ডা, হ্যাঁ। ব্যাকগ্রাউন্ড কিছু জানা গেল, কোনো কানেকশন, কোনো Background? পলিটিক্যাল কোনো কানেকশন আছে কিনা, বা উদ্দেশ্যপূর্ণভাবে কি ছড়িয়ে দেওয়ার কারণ? না, এটা অলরেডি আমরা এটা অ্যাকচুয়ালি একটা এফআইআর লঞ্চ করেছিলাম বিধাননগর সাইবার, যেটা Crime. ব্রাঞ্চ রয়েছে সাইবার ক্রাইমে, বিধাননগর কমিশনারেটের আন্ডারে। তো সেইটা আমরা করেছিলাম 18 তারিখে, তো ওরা বোধ হয় 20 তারিখেই কিন্তু তাকে অ্যারেস্ট করেছে। 20 তারিখে তো background অ্যারেস্ট করেছে, কিন্তু তার ডিটেল ব্যাকগ্রাউন্ডটা আমাদের কাছে এখনো ডিসক্লোজ করা হয়নি, কারণ পুলিশ এখনো আরো কিন্তু ইনভেস্টিগেশন চলছে। কারণ শুধু তো একজন জড়িত নয়, এটা গোটা রাজ্যে কিন্তু এইভাবে ভুয়ো প্রশ্নপত্র ছড়িয়ে দেওয়া হয়েছিল, বিশেষ করে বাংলা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ এবং ইংলিশ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। এইটা প্রশ্নপত্রটা গোটা রাজ্যেই কিন্তু ছড়িয়েছিল। এটা মালদা থেকে হয়েছিল, উত্তর দিনাজপুরে হয়েছিল, কোচবিহারে হয়েছিল এবং বাঁকুড়াতে হয়েছিল। ফলে এইটা শুধু একজন কিন্তু ছিল না, তার সাথে আরো অনেকেই কিন্তু যুক্ত ছিল। ফলে তার ব্যাকগ্রাউন্ডটা এখনো আমাদের কাছে ডিসক্লোজ করা হয়নি, কারণ ইনভেস্টিগেশন ইজ আন্ডার প্রসেস। আর